ভূত প্রেতের গল্প শুনেছেন? অলৌকিক কিছু ঘটনা আমরা দাদা চাচা নানাদের কাছে কিন্তু আমরা শুনে থাকি যে এই জায়গায় একটা জঙ্গল ছিল, জঙ্গল এদিক দিয়ে গেলে হরিণ দেখা যেত, বাঘ দেখা যেত, কিংবা দেখা যেত যে কুকুর ঘাস খাচ্ছে। আবার রাত্রে সাদা ধবধবে সাদা জামা পরে কি জানি ঘুরে, হ্যাঁ, ঘুমের মধ্যে সজাগ হয়ে দেখি যে মশারি নাড়াচাড়া করছে। এইরকম কিছু গল্পকে বলা হয় অতি প্রাকৃত গল্প। যে গল্পগুলোতে ভূত প্রেত কিংবা আধ্যাত্মিকতা মানে কি বলে কাল্পনিক কিছু বিষয় থাকে, সেই গল্পগুলো মূলত অতি প্রাকৃত গল্প। আজকে আমরা আলোচনা করবো রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রেষ্ঠ অতি প্রাকৃত গল্প নিয়ে। তো আমাদের বিশ্বকবি ছোট গল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুর। তো রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অতি প্রাকৃত শ্রেষ্ঠ গল্প, এই বইটিতে শ্রেষ্ঠ অতি প্রাকৃত গল্প পাঞ্জাবি পাবলিকেশন থেকে প্রকাশিত। এই বইটি মূল্য 250 টাকা। এই বইটিতে মোট 10টি গল্প রয়েছে। গল্পগুলোর নাম যদি একটু পড়ে শোনাতে চাই: নিশীতে, ক্ষুধিত পাষাণ, কঙ্কাল, জীবিত ও মৃত, মণিহারা, গুপ্ত ধন, মাস্টার মশাই, ইচ্ছা পূরণ, গাঠের কথা, সিদ্ধি। এই 10টি অতি প্রাকৃত গল্প নিয়ে এই বইটি। এই বইটি সর্বপ্রথম বলতে এই প্রকাশনা, এই পাঞ্জাবি প্রকাশনা সর্বপ্রথম 2018 সালে নভেম্বরে প্রকাশ করে। প্রচ্ছদ করেছেন, এই প্রচ্ছদটি করেছেন ধ্রুব এস। বইটির মূল্য যেটা বললাম 250 টাকা। মোট পৃষ্ঠার সংখ্যা যদি বলি, পৃষ্ঠার সংখ্যা হচ্ছে 144 পৃষ্ঠার একটি বই। মোট 10টি গল্প রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় গল্প হচ্ছে মাস্টারমশাই। মাস্টারমশাই একটি উপন্যাসের মতো অনেক বড় একটি গল্প। সর্বশেষ আমি মাস্টারমশাই গল্পটি পড়েছি। মাস্টারমশাই গল্পটির কথা যদি একটু বলি, হ্যাঁ, গ্রামের একটি ছেলে খুব ভালো রেজাল্ট করেছে, ইন্টারমিডিয়েট পাস করেছে, শহরে এসে ভর্তি হয়েছে। সে একটা টিউশনি করায়। তার সাথে স্টুডেন্টের খুব ভালো সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে যায়। এক সময় তার গার্জিয়ান মনে করেন যে ছেলেটা অন্য সবকিছু বাদ দিয়ে মাস্টার মশাই মুখী হয়ে যাচ্ছে, অন্য কাউকে আর পাতা দিচ্ছে না, অন্য কারোর সাথে যাচ্ছে না, মাস্টার মশাই যেন তার ধ্যান খেল সবকিছু। তো এই জন্য ওনারা ভেবেছেন মাস্টার মশাই বুঝি তাকে কবজা করে ফেলছেন, তার মাধ্যমে হয়তো ধন সম্পদ কিছু নিয়ে নেবেন বা কোনো কিছু একটা ঘটতে যাচ্ছে। এই জন্য মাস্টারমশাইকে বিতাড়িত করেন। ওই বাড়িতে একটি চুরের ঘটনা তুলে মাস্টারমশাইয়ের ঘরটিও তখন সার্চ করা হয়, যেটা মাস্টারমশাইয়ের খুব খারাপ লেগেছে। হরলাল বইয়ের চরিত্র হরলাল, তো তিনি বাড়ি ছেড়ে চলে যান, আর তাকে পড়ানো হয় না। অনেকদিন একটা গ্যাপ পড়ে মাস্টারমশাই ততদিনে শহরে অন্য টিউশনি করেন এবং ভার্সিটি থেকে কি বলে অনারিয়াম পান, মানে স্কলারশিপ পান। সে ভালো একটা বাসা ভাড়া নেন, তার মাকে নিয়ে আসেন গ্রামের বাড়ি থেকে। তো তার মা এই ছাত্রের কথা সবসময় শুনে, ভেনু হচ্ছে ছাত্রের নাম, তো সবসময় বলেন যে তোর ছাত্রকে একদিন দাওয়াত কর, কিন্তু সে সেটা করতে চায় না। যাই হোক, আবারও জানা যায় যে বেনুর মা অসুস্থ হয়েছে। বেনুর মা আসলে মারা যায়, বেনুর মা না, বেনুর বাবা অসুস্থ হয়েছে, বেনু অসুস্থ হয়েছে। সেই খবর পেয়ে মাস্টারমশাই একদিন তাকে দেখতে যান। আবারও তাদের মধ্যে একটা সম্পর্ক হয়, মানে বাড়িতে আসা যাওয়া হয়। কিন্তু ওই বেনুর বাবা মূলত জমিদার, সে আরেকটা বিয়ে করতে যাচ্ছে তার মা মারা যাওয়ার পর, মানে মা তো ছিলই না বেনুর, তো আরেকবার বিয়ে করতে চাচ্ছে। এই নিয়ে বেনু তাকে সহ্য করতে পারে না, এবং বেনুর বাবাও বেনুকে আসলে কোনো তোয়াক্কা করে না, বেনুকে পাত্তা দেয় না। এখন বেনু মাস্টার মশাইয়ের কাছে গেল না কোথায় গেল, বা বেনু নিয়ে তার কোনো কনসার্ন নেই, সে বাড়ি থেকে বের হয়ে যায়, এরকম একটা তার চিন্তা, বা তাকে নিয়ে আর কোনো কনসার্ন নেই। তো সেজন্য বেনু আবারও মাস্টারমশাইয়ের কাছে তিনি দোয়া চান, মানে পরামর্শ চান। তিনি কি বলে ইংল্যান্ডে চলে যেতে চান, আইন কি বলে উকিল, এটাকে কি বলে, মানে ব্যারিস্টার হওয়ার জন্য, ব্যারিস্টারি পড়ার জন্য যেতে চান। কিন্তু তার বাবা তাকে টাকা দিবে না, কোনোভাবেই তাকে যেতে দিবে না। আবার সে এদিকে অনার্স না, মূলত ইন্টার সেকেন্ড ইয়ার পাস করতে পারছে না, অনেকবার পরীক্ষা দিয়ে বারবার ফেল করছে, কারণ এদিকে তার লেখাপড়ার আর মনোনিবেশ নেই, মন তার চায় না। বাবার এই আরেকটা বিয়ে করার চিন্তা, এইগুলো নিয়ে সে খুব ডিপ্রেসড থাকে। তো এক সময় তার বাবা বিয়ে করবে, সেদিন রাত্রি সে অনেক গয়নাগাটি নিয়ে, তার মায়ের গয়নাগাটিগুলো নিয়ে মাস্টারমশাই বাড়িতে চলে আসে। এদিকে মাস্টারমশাই একটা চাকরি করতেন, তার চাকরিটা ছিল মনে করেন হচ্ছে টাকা এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছানো, এরকম একটি চাকরি। তো তার কাছে অনেক টাকা পয়সা থাকে, ব্যাগ ভর্তি, এগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় গ্রাম অঞ্চলে পৌঁছে দিতে হয়। ডাক পিয়নের মতো যেমন চিঠি বিলি করতে হয়, বা ব্যাংকের মতো যে প্রধান শাখা অন্য শাখাগুলোকে ফিডিং ব্রাঞ্চে বলে টাকা প্রেরণ করে, এরকম। তো এদিকে বেনু যেহেতু আবার বিদেশ যেতে পারছে না টাকার অভাবে, সে বেনুর হরলালের বাসায় এসে একদিন থাকে এবং অনেক
শেয়ার করে, দুঃখের কথা শেয়ার করে, এবং তার বাবা বিয়ে করছে এটা কথা বলে, এবং তার মায়ের গয়নাগাড়ি নিয়ে চলে আসে, এটা তার মাস্টার মশাইয়ের কাছে জমা রাখে, এবং সে বলে সে বিদেশ যাচ্ছে। কিন্তু বিদেশ কিভাবে যাচ্ছে, টাকা কোথায় ম্যানেজ, এটা কিন্তু বলে না। তো পরদিন সে রাত্রে চলে যায়। তার হরলালের মা তাকে অনেক নিষেধ করেছিল বেনুকে যেন না যেতে থাকার জন্য, কিন্তু সে ওদিনকে রাত্রে চলে যায়। পরদিন সকালবেলা মাস্টার মশাই তার বিলি করার টাকাতে দেখে যে দুটা থলে ফাঁকা, এবং থলের ভিতরে দুটি চিঠি পায়। একটি চিঠি হচ্ছে বেনু তার বাবাকে উদ্দেশ্য করে লিখেছে, আর একটি মাস্টার মশাইকে উদ্দেশ্য করে লিখেছে। বেনু এই দুটি থলের টাকা নিয়ে ভেগেছে, এবং এর বিনিময়ে বলেছে তার বাবার কাছ থেকে যেন টাকাটা নিয়ে নেয়। আর তার বাবা যদি না দিতে চায়, তাহলে যে এখানে এই যে গয়না স্বর্ণপাতি যেগুলো রেখে গেছে তার মায়ের, এগুলো বিক্রি করলো আরো অনেক টাকা, মূলত 3,000 টাকার কথা বলেছে, 3,000 টাকা আরো বেশি টাকা হবে। কিন্তু ওই যে বেনুর বাবা মাস্টার মশাইয়ের প্রতি একটা আগে থেকে একটা ভুল ধারণা ছিল, যে সে ওই যে চুরের একটা অবাদ দিয়েছিল, তারপর তার ছেলেকে বশ করে ফেলছে, তার ছেলেকে নিয়ে নিবে, এরকম একটা চিন্তা ছিল। তো এরপরে যখন সে এই কথা নিয়ে যে ওই বাড়িতে যে গয়নাগাড়ি চুরি হয়ে গেছে এটা নিয়ে তদন্ত হচ্ছে, চাকরদের উপর তদন্ত হচ্ছে, বিভিন্ন কিছু তদন্ত হচ্ছে, ওই মুহূর্তে মাস্টার মশাই হরলাল তার এই চিঠি এবং জিনিসপত্র নিয়ে হাজির হয় ওই বেনুর বাবার কাছে। কিন্তু বেনুর বাবা আবার ভুল বুঝে, উল্টা যে চুরি করা, আমার ছেলে চুরি করে নিয়েছে, তাকে দিয়ে তুমি চুরি করিয়েছো, এবং এইগুলো এখন কোথাও বিক্রি করতে পারবে না, বিধায় তুমি আবার আমার কাছে এসে স্বেচ্ছায় এই মানে ধরা দিয়েছো টাকা হাসিল করার আবদার। হ্যাঁ, তার ছেলে যে আরেকটা চিঠি দিয়েছে 3,000 টাকা নিয়ে ভেগেছে, এটা বলেছে যে তুমি নিজে তাকে টাকা দিয়ে এখন তুমি হচ্ছে চুরির কথা বলেছ, আমি তোমাকে কোনো টাকা দিব না। তার উপর আরো হচ্ছে উল্টা অপবাদ দেয়। তো মাস্টার মশাই এই সব কিছু অপবাদ গায়ে মেখেই চলে আসে বাসায়। কিন্তু বাসায় আসার পর তার উপর প্রেশার চলে আসে হচ্ছে অফিসের, কারণ টাকা সে পৌঁছে দিতে পারছে না গ্রাম অঞ্চলে। তার দারোয়ান গারোয়ান তারা সবাই এসে তাকে হচ্ছে বলতেছে কেন টাকা দিতে পারতেছে না, কোনো উপায় পাচ্ছে না। বড় সাহেব তাকে তলব করে, তো তাকে বড় সাহেবের কাছে নিয়ে যাওয়া হয়। তার কাছে বলে বড় সাহেব, সে বলে যে আমার দুটি থলের টাকা পাওয়া যাচ্ছে না, চুরি হয়ে গেছে। তো বড় সাহেব তাকে খুব ভালোবেসে চাকরিটা দিয়েছিলেন, এবং তার প্রতি অগাধ বিশ্বাস আছে, সে বিশ্বাস করেছে, সে এটা নেয় নাই। তাকে বলতেছেন যে এই বাসায় কে কে ছিল, বলছে যে আমি একাই ছিলাম, রাতে আর কেউ ছিল না। কিন্তু তাহলে তুমি চুরি করেছো, তুমি চুরি করো না, এটা তোমার প্রতি বিশ্বাস আছে, তাহলে কেউ না কেউ নিয়েছে, তুমি সেটা স্বীকার করো। তুমি যদি স্বীকার করতে পারো, আমি কালকের মধ্যে হ্যাঁ তোমাকে সময় দিলাম, যদি স্বীকার ওইটা তুমি যদি উদ্ধার করে দিতে পারো, তাহলে যেভাবে তুমি চাকরি করছো সেভাবে চাকরি করবে, আর এটা নিয়ে কোনো কথা হবে না। হ্যাঁ, অনেকের কানাকুশা ছিল, তোমাকে আমি এই বড় দায়িত্ব দিয়েছিলাম, এখন যদি আমি এটা তুমি যদি উদ্ধার না করতে পারো, তাহলে আমারও এটা ইজ্জতের ব্যাপার স্যাপার। তো একদিনই সময় পেয়ে এসে মাস্টার মশাই হ্যাঁ খুব প্যারেশান, খুব হায় হতাশ, জীবনের কি এক ইয়েতে তিনি পড়েছেন। তার মা তাকে বিভিন্ন কিছু প্রশ্ন করছেন, উত্তর দিতে পারছেন না, ঘর বন্ধু হয়ে একা বসে থাকেন। তারপর আবার বের হয়ে গেলেন, রাস্তায় হাঁটতে লাগলেন, অনেক চিন্তা, দুনিয়ার সব চিন্তা তার মাথায় চলে আসলো। কিন্তু হঠাৎ করে তিনি একটি গাড়ি ভাড়া করলেন, গাড়িওয়ালাকে বললেন, ঘোড়ার গাড়ি, যে শুধুমাত্র এই শহরে তাকে ঘোরাবে, অন্য সব চিন্তাতে সে বাদ দিয়ে দিল। সে গাড়িতে করে ঘুরতে লাগলো। হ্যাঁ, জানালার পাশে, গাড়ির জানালার পাশে সে মাথা রেখে ঘুমিয়ে গেল। তার কাছে মনে হলো পৃথিবীতে আসলে কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, কিছু নেই, সব হচ্ছে আমাদের মনের ভয়। আমরা যদি ভুলে যাই আসলে কোনো প্যারেশান থাকবে না। তো ওই গাড়িওয়ালা বলতেছে, ঘোড়া তো ক্লান্ত হয়ে গেলো, আর কোথায় যাব, আমাকে বলো না আর কোথায় যাব। তো ওনাকে নাড়া দেয়, কিন্তু উনি আর কোনো সারা শব্দ করেন না। উনি এই চিন্তা করতে করতে ঘুমের মধ্যে তিনি ইহকাল ত্যাগ করেন মাস্টার মশাই। এখানে এইভাবে গল্পটি শেষ করে দিয়েছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর, ছোট গল্পের জনক। তো এই বইটিতে ভূত প্রেতের কথা ছিল না, অলৌকিক কথা ছিল না, তবে কিছু স্বপ্ন দেখেছেন, তিনি স্বপ্ন দেখেছেন বিয়ে করছেন, অনেক কিছু ঘটে গেছে, কিছু স্বপ্নের কথা ছিল। এটা পুরোপুরি অতি প্রাকৃত না হলেও অতি প্রাকৃতিতে স্থান দেওয়া হয়েছে। তো অন্য সব গল্পগুলোতে অতি প্রাকৃতিক ঘটনা আছে। তো এই গল্পে এইভাবে একজন মাস্টার মশাইকে উনি ইহকাল ত্যাগ করে দিল না, আর কোনো জবাব দিয়ে প্রয়োজন হলো না, তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। এখানে একটি গল্প আছে, জীবিত মৃত, যে গল্পটির একটি উক্তি আছে, কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই। বিসিএসে বা বিভিন্ন চাকরি পরীক্ষা অনেকবার এসেছে। এই গল্পটি অতি প্রাকৃত গল্প, তবে কিছুটা বিদঘুটে, মানে একটা কিছুটা আর কি, মানে মনে হয় যে এটা বাস্তবতার সাথে কখনো মানানসই না। অলৌকিক ঠিক আছে, কিন্তু বাস্তবতার সাথে মানানসই এই জন্য না যে কাদম্বরী হঠাৎ করে অজ্ঞান হয়েছেন,
তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, মানুষ ভাবলো সে মারা গেছে, ঝড় বৃষ্টি রাত ছিল। তো 4 জন লোক তাকে হচ্ছে দাফন মানে তাদের ওই যে হিন্দুদেরকে পুরানো জায়গায় নিয়ে গেছে। বৃষ্টি হওয়ার কারণে আগুন নেভে গেছে, তারা আগুন খুঁজতে গেলেন। ততক্ষণে কাদম্বিনীর নিঃশ্বাস ফিরে আসে, সে ওখান থেকে উঠে চলে আসে। তো এই 4 জন লোক কিন্তু তাকে আর দাফন করতে পারে না, মানে পুরাতে পারে নাই। তারা এসে বলে যে তার মানে অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পন্ন করেছে বলে চলে আসে, এসে বলে। তো কাদম্বরী মরে গেল। তো এখানে আমি যেটা বলছি বিদঘুটে, কারণ এই যে একটা লোক হঠাৎ করে নিঃশ্বাস ত্যাগ মানে চলে গেছে এখান থেকে, এইভাবেই নিয়ে তাকে মানে অন্ত্যেষ্টি ক্রিয়া করতে গেলেন, এই কথাটা একটু মানে অসামঞ্জস্য। যাই হোক, তো সেখান থেকে কাদম্বরী ফিরিয়া যখন দেখলেন, চিন্তা করলেন সে যেহেতু মারা গেছে, নামে প্রচার হয়ে গেছে, আর বাসায় আসা যাবে না, এখন এই অবস্থায় সে কোথায় যাবে? সে তার বান্ধবীর বাসায় কিছুদিন রইলেন। ওইখানে মানে বিভিন্ন আলোচনা আর কি, তার স্বামীর বাড়িতে থাকা যাচ্ছে না, অত্যাচার, বিভিন্ন আলাপ সালাপ সেই। তো বান্ধবীর বাবা তার সম্পর্কে এক সময় জানতে পারলেন যে কাদম্বরী মারা গেছে, এ আসলে কাদম্বরী না, তার বান্ধবীর আসলে বান্ধবী না, এটা একটা অন্যরকম। তো এক সময় তাকে বাড়ি থেকে বের করে দেয়, ওখান থেকেও সে বেরিয়ে আসে। সে কোথায় যাবে? ঘুরতে ঘুরতে সে আবার নিজের স্বামীর বাড়িতে আসে, এবং এই বাড়িতে এসে তার একটা ছোট মানে কাকিমা বলে একটা বাতিজা আছে, যে আসলে তার খুবই ভক্ত। তাকে এসে দেখে যে সে ঘুমাচ্ছে, তাকে এসে পানি পান করায়। হ্যাঁ, সে অসুস্থ, তাকে নিয়ে একটু সময় কাটায়, কিন্তু কিছুক্ষণের মধ্যে জানাজানি হয়ে যায় যে কাদম্বরী আসছে। এইগুলি সম্ভব, মৃত ব্যক্তি কিভাবে চলে আসলো? হ্যাঁ, তো আর শ্বশুর মাসে বলতেছে, মা তোকে আমি আবার ভালোভাবে অন্ত্যেষ্টি ক্রিয়া করব, হ্যাঁ তুই ফিরে যা, কি দোষ করেছিস, কেন এই ছোট বাচ্চাটার দিকে নজর দিয়েছিস, তুই চলে যা, মানে অনেক কথা। কিন্তু আসলে কিন্তু কাদম্বরী মরে নাই। তো এই যে সবার এই যে ঘৃণা, বা সবার যে এই যে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা, যে অলৌকিক বলা, সে মরে গেছে এরকম চিন্তা করা, তাকে এইভাবে হেয় প্রতিপন্ন করা, সেগুলো সহ্য করতে পারে না। ওদিনকাও ঝড় বৃষ্টির রাত ছিল, সে হচ্ছে বৃষ্টির মধ্যে গিয়ে এক দৌড়ে গিয়ে পুষ্করিণীতে লাফ দেয়। তো সকালবেলা তার লাশ বেশি ওঠে পানিতে, সে পুষ্করিণীতে মারা যায়। এবং সর্বশেষ লাইন, এই জীবিত মৃত্যুর গল্পের সর্বশেষ বাক্যটি হচ্ছে, কাদম্বরী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই। এই বাক্যটার সাথে আমি খুবই পরিচিত ছিলাম। তো এই গল্পটি পড়ার পর আসলে আমি বুঝতে পারলাম যে এই গল্পটি কিভাবে আসলে। তো এই গল্পের 8টি গল্প এরকম, নিশীথে, ক্ষুদিত পাষাণ, কঙ্কাল, জীবিত মৃত, মণিহারা। এই কঙ্কাল চমৎকার একটি গল্প। হ্যাঁ, গড়ের ছবি, ওই ছবি কথা বলে, মেয়ে সেজে ওই ছবি গড়ের লোকের সাথে কথা বলে, যে এই যে কঙ্কাল দেখতে পাচ্ছ, এই ছবি দেখতে পাচ্ছ, এটা আমার মানে সে মরে গেছে, এরকম একটি বিষয়। ইচ্ছা পূরণ, গুপ্তধন। এই গুপ্তধনটা আমাদের একটি শিক্ষণীয় গল্প। হ্যাঁ, এই যে মানে একজন একটা লেখা দেয়, যে এই লেখার মানে উদ্ধার করতে পারলে সে অনেক টাকা পয়সার মালিক হয়ে যাবে। তো এটার পেছনে ছুটতে ছুটতে নিজের পরিবার সংসার সব কিছু শেষ হয়ে যায়, সর্বনাশ হয়ে যায়। শেষে গুপ্তধন পায়, একবারে অনেক ভুরি ভুরি স্বর্ণ পায়, কিন্তু সেই গুপ্তধন থেকে বেরিয়ে আসার আর কোনো সুযোগ থাকে না। তখন অনেক কান্নাকাটি করে, মৃত্যুঞ্জয় বলে, আমার এগুলো কিচ্ছু লাগবে না, আমাকে এখানে উদ্ধার করো। যাক, কাঠের কথা সিদ্ধি। এই 10টি গল্প নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রেষ্ঠ অতি প্রাকৃত গল্প আলোচনা করলে অনেক সময় হয়ে যাবে, অনেক সময় লাগবে। আমি 2টি গল্প আলোচনা করলাম। তো রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প আমার ভালো লাগে। অনেকেই বলেন যে রবীন্দ্রনাথ নাকি সহজে পড়া যায় না, কঠিন, কিন্তু আমার কাছে রবীন্দ্রনাথের গল্পই আমার সবচেয়ে প্রিয় গল্প। আমার মানে ছোট গল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুর, আমার প্রিয় গল্পকার রবীন্দ্রনাথ ঠাকুর। তার হৈমন্তী যে গল্প আমাদের পাঠ্য ছিল, যেটা পড়েছি, সেটা আমার প্রিয় একটি গল্প। তো আমরা পাঠ্যতে তার গল্প পড়েছি, তার কবিতা পড়েছি আমরা। সোনার তরী কবিতা এখন পর্যন্ত আমার প্রিয় কবিতা। সুতরাং এটি কেন অনেকের কাছে রবীন্দ্রনাথ ঠাকুর এত দুর্বোধ্য, এত কঠিন, কারণ আমি জানি না, আমার কাছে খুব ভালো লাগে। আমার প্রিয় গল্পকার রবীন্দ্রনাথ ঠাকুর। আজকে আমরা আলোচনা করলাম তার শ্রেষ্ঠ অতি প্রাকৃত গল্প নিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুরের মোট 10টি গল্পের 144 পৃষ্ঠার একটি বই, 250 টাকা বইটির মূল্য। পাঞ্জিরি পাবলিকেশন এই বইটি প্রকাশ করেছিল। কেউ এটি পড়তে চাইলে সংগ্রহ করতে পারেন, ভালো লাগবে আশা করি। তো সবাই ভালো থাকুন, আমার সাথে থাকুন। এরকম বই আলোচনা, এখানে অনেকগুলো বই আলোচনা দিয়েছি এবং প্রতিনিয়ত দিচ্ছি। এরকম পরবর্তী আরও বই আলোচনা পেতে লাইক, কমেন্ট, ফলো দিয়ে রাখুন। ফলো দিয়ে রাখলে আপনার পরবর্তী নোটিফিকেশন পাবেন, এবং আপনার অভিমত অবশ্যই কমেন্টে জানাতে পারেন। সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।